আজকের গল্প ঝড়ে ভাঙা বাড়ি। আমাদের গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক। আসুন গল্পটা শোনা যাক। বর্ষার দিনে আকাশে যত রং থাকে, গ্রাম পাথরঘাটায় তার সবই দেখা যায়। কালো মেঘ, হালকা নীল, আর মাঝে মাঝে বজ্রপাতের সাদা বিদ্যুৎ রেখা। এই গ্রাম নদীর ধারে, আর বর্ষাকালে নদী ফুলে ফেঁপে ওঠে। ঝড় বৃষ্টি এখানে নতুন কিছু নয়। কিন্তু আমাদের গ্রামের দক্ষিণে দাঁড়িয়ে থাকা এক বাড়ির কথা আজও গ্রামের বুড়োরা চোখ বড় বড় করে বলে ঝড়ে ভাঙা বাড়ি। লোককথা অনুযায়ী, এই বাড়ি ছিল জমিদার প্রভাত মুখার্জির। 19 শতকের শেষ দিকে তিনি প্রচুর জমি, টাকা আর প্রভাবের মালিক ছিলেন। কিন্তু তার মৃত্যুর আগেই নাকি বড় একটা ঝড়ে বাড়ির অর্ধেক ধসে পড়ে। সেই ঝড়ে নাকি তার স্ত্রীর মৃত্যু হয়, আর প্রভাতবাবু নাকি পাগলের মতো হয়ে যান। গ্রামের লোক বলে, মৃত্যুর আগে তিনি অভিশাপ দিয়ে গিয়েছিলেন, যে এই বাড়ির ভেতরে পা রাখবে, সে আর ফিরবে না। তারপর থেকে বাড়িটা ফাঁকা, ছাদ ভাঙা, দেয়ালে ফাটল, আর চারপাশে বুনো গাছগাছালি। আমরা তখন স্কুলে পড়ি, আমি, বাবু, রাহুল, আর সঞ্জয়। পুকুর পাড়ে বসে গপ্প করার সময় প্রায়ই ওই বাড়ির কথা উঠত। একদিন বৃষ্টির পর বিকেলে দুলাল কাকা এসে আমাদের বললেন, ওই বাড়ির কাছে যেও না। আগের বছর 3টে ছেলে গেছিল, একজনও ফেরেনি। বাবু হেসে বলল, সব গপ্প, ভয়ের কিছু নেই। আমার ভেতরে একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। রাহুলও বলে উঠল, চল না, একদিন দেখে আসি। সঞ্জয় প্রথমে রাজি ছিল না, কিন্তু আমাদের উত্তেজনায় সেও রাজি হয়ে গেল। আমরা ঠিক করলাম, শুকনো দিন হলে রাতে যাব। 2 দিন পর সন্ধ্যা নামল কালো মেঘে ঢেকে। হালকা ঝড়ো হাওয়া, কিন্তু বৃষ্টি নেই। এটা যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা 4 জন টর্চ, দেশলাই, আর বাবুর মায়ের পুরনো লণ্ঠন নিয়ে বেরোলাম। বাড়ির রাস্তা গ্রাম থেকে কিছুটা দূরে, শাল পিয়াল গাছে ঢাকা। গাছের পাতার ফাঁকে চাঁদের আলো আসছিল না, শুধু জোনাকিরা জ্বলজ্বল করছিল। দূরে দাঁড়িয়ে বাড়িটা যেন ছায়ার মতো। ভাঙা ছাদ, জানালা দরজা নেই, কিন্তু তার ফাঁক দিয়ে মনে হচ্ছিল কেউ আমাদের তাকিয়ে দেখছে। দরজার ফ্রেম ভাঙা, ভিতরে পা রাখতেই এক অদ্ভুত সোঁদা গন্ধ পেলাম। টর্চের আলোয় ধুলো উড়ছে, দেয়ালের রং উঠে গেছে। মেঝেতে শুকনো পাতা, ভাঙা আসবাব, আর জাল। হঠাৎ ওপরতলার দিকে কড়কড় শব্দ। আমরা থেমে গেলাম, শব্দ যেন ভারী কারো হাঁটার। রাহুল ডাক দিল, কে আছেন? কোনো উত্তর নেই। আমরা ধীরে ধীরে সিঁড়ির কাছে গেলাম। সিঁড়িগুলো ভাঙাচোরা, কিন্তু টর্চের আলো ফেলতেই দেখি ওপর থেকে ছায়ার মতো কিছু নেমে আসছে। ঠিক তখনই এক কর্কশ কণ্ঠস্বর, কে সাহস করে আমার বাড়িতে ঢুকেছে? আমরা স্তব্ধ। লণ্ঠনের আলো যেন নিজে থেকেই জ্বলে উঠল ওপরতলায়। আলোয় দেখা গেল, গায়ে ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, চোখ দুটো লালচে, মুখে কঠিন অভিব্যক্তি।
তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছেন, কিন্তু তার পা যেন মেঝেতে লাগছে না, যেন ভাসছে। বাবুর হাত থেকে টর্চ পড়ে গেল। সঞ্জয় প্রায় কেঁদে ফেলল, চল পালাই। আমরা দৌড় দিলাম, কিন্তু পেছনে থেকে শোনা গেল সেই গলা, এ বাড়ি আমার কেউ ছাড়তে পারবে না। দরজা দিয়ে বেরোতেই ঝড় শুরু হয়ে গেল। হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ছে, চারপাশে বিদ্যুতের ঝলকানি। মনে হচ্ছিল, বাতাসও আমাদের ঠেকাতে চাইছে। আমরা গ্রামের আলো দেখা পর্যন্ত দৌড়লাম। নিঃশ্বাস নিতে পারছিলাম না, গায়ে কাঁটা দিয়ে উঠেছে। পরের দিন সকালে আমরা দুলাল কাকাকে সব বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমরা বেঁচে ফিরেছ, ভাগ্য ভালো। জমিদার মরার আগে বলেছিল, যারা তার বাড়ি নেবে, তাদের সে নিয়ে যাবে। এই গ্রামে এর প্রমাণ আছে। জন যুবক এক রাতে গিয়েছিল, কেউ ফেরেনি। আমরা হতবাক। রাহুল বলল, তাহলে আমরা বাঁচলাম কিভাবে? দুলাল কাকা ধীরে ধীরে বললেন, হয়তো জমিদার তোমাদের এখনো ডাকেনি। কিন্তু যদি আবার যাও, এবার হয়তো ফেরার পথ পাবে না। সেই রাতের পর আমরা আর কখনো ঝড়ে ভাঙা বাড়ির দিকে তাকাইনি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে, ঝড়ের সময়, জানালার বাইরে দাঁড়িয়ে মনে হয় কেউ ফিসফিস করছে, এ বাড়ি আমার। তখন বুকের ভেতর আবার সেই ঠান্ডা হাওয়া বইতে থাকে, আর আমি বুঝি আমরা শুধু পালিয়ে এসেছিলাম, কিন্তু ওই বাড়ির ছায়া আজও আমাদের পিছন ছাড়েনি।